রাশিয়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু। পশ্চিমাদের উস্কানিমূলক হুমকির প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ। রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি কিয়েভের। এবং প্রবাসীদের পেনশন স্কিমে অংশ নেওয়ার আহ্বান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারের। বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর পরামর্শ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। ইরানের কোম শহর থেকে তেহরানে নিয়ে যাওয়া হয়েছে দেশটির সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ। বুধবার জানাজা সহ আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার জন্মস্থান মাশাদে দাফন করা হবে তাকে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রকে দুষছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পাশাপাশি রাইসির অবর্তমানে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অটুট রাখার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে দুষছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরে উড়োজাহাজ চলাচল সংকটের মুখে পড়েছে। বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিমানসহ বিভিন্ন যন্ত্র মেরামতে খুচরা যন্ত্রাংশ পাওয়া যায় না বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট খুবই নির্ভরযোগ্য একজন অংশীদার ছিলেন বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ছিলেন এক কথার মানুষ এবং তার সঙ্গে কাজ করাও অত্যন্ত আনন্দের বিষয় ছিল। রাইসির অবর্তমানে তেহরান মস্কো কূটনৈতিক সম্পর্ক অটুট থাকবে বলেও জানান পুতিন। রাইসির এই হঠাৎ চলে যাওয়ায় শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার সংস্থাটির সদর দফতরের পতাকা অর্ধনমিত রেখে সম্মান জানানো হয় ইব্রাহিম রাইসির প্রতি। একই দিন পতাকা অর্ধনমিত রেখে ৩৬ ঘন্টার জন্য শোক পালনের ঘোষণা দেয় কিউবা সরকার। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ২৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর প্রেসিডেন্ট পদে কে আসবেন তা নিয়ে চলছে আলোচনা। প্রার্থিতার দৌড়ে কে আছেন এগিয়ে তা নিয়ে এবারের প্রতিবেদন। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন এই মোকবার। এছাড়া বর্তমান সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মেহেরদাত বাজর পাশ, জাবেদ জারিফ, আলী আকবর সালেহি সহ গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তারাও প্রেসিডেন্ট নির্বাচন করতে চান। তালিকায় আরও আছেন সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির মিত্র আলী লারিজানি। সবশেষ নির্বাচনে রাইসির বড় প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বাকের কালিবাফও রয়েছেন। তবে ইরানের প্রেসিডেন্টের মসনদে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ মোহাম্মদ মোকবার ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানির বসার জোর সম্ভাবনা দেখছেন অনেকে। প্রতিযোগিতায় পিছিয়ে নেই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক প্রধান আলী শামখানি। গত বছর চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে সবার নজর কেড়েছিলেন শামখানি। এদিকে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৫৫ বছর বয়সী ছেলে মোস্তফার নামও বলছেন কেউ কেউ। তবে ক্ষমতাসীন কারো পরিবারের সদস্যকে প্রার্থিতা দিতে আপত্তি আছে অনেকের। নাদিম মারজান, সময় সংবাদ। অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ৪ বার হামলার শিকার হয়েছে উত্তরাঞ্চলের খান আদওয়ান হাসপাতাল। প্রাণ বাঁচাতে মুমূর্ষু রোগীদের নিয়ে ছোটেন স্বাস্থ্যকর্মীরা। একই দিন নেক্কারজনক হামলায় প্রাণ হারান আরও ৮৫ জন, আহত হন ২০০। শুধু হামলা নয়, খাদ্যাভাব সৃষ্টি করে নিরীহ গাজাবাসীদের প্রাণে মারতে মরিয়া দখলদার বাহিনী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ও হামাসের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানার আবেদনের পর ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে। আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপকে ভুল বলে আখ্যা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর। অন্যদিকে পরোয়ানা বাস্তবায়ন হলে নেতানিয়াহুকে ইউরোপের প্রথম দেশ হিসেবে গ্রেফতার করতে চায় নরওয়ে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্ল্যান্ট এবং হামাসের কয়েকজন শীর্ষ নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পর শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। এ পদক্ষেপের পর ক্ষোভে ফুঁসছে মার্কিন সরকার। এরই মধ্যে আইসিসির অভিযোগ নিয়ে বিরোধিতা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন অযৌক্তিক। আর আইসিসির এই আবেদনকে ভুল বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। সমালোচনা করেছেন বিনিয়ামিন নেতানিয়াহু নিজেও।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ব্রিটেনের সমালোচনাকে উপেক্ষা করে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আয়ারল্যান্ড। নিন্দুকদের মুখে ছাই দিয়েছে নরওয়ে সরকারও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, সত্যি যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয় তবে ইউরোপের প্রথম দেশ হিসেবে নেতানিয়াহুকে গ্রেফতার করবে অসলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তেল আবিবের নেতাদের গ্রেফতারি পরোয়ানা হবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের জন্য একটি নতুন যুগ, যা প্রমাণ করবে যুক্তরাষ্ট্রের মিত্রদের অপরাধের বিচারও সম্ভব। মৌসুমী সাথী, সময় সংবাদ। কৌশলগত পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের প্রথম পর্যায়ের মহড়া শুরু করেছে রুশ বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অনুশীলনের জন্য নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মহড়ার প্রথম ধাপে ছিল ইস্কান্দার ও কিনজাল ক্ষেপণাস্ত্র। পারমাণবিক যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুতি এবং পশ্চিমাদের উস্কানিমূলক হুমকির প্রতিক্রিয়ায় দেশটি আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয় বলে জানা গেছে। পারমাণবিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের বিরত রাখতে পুতিনের সতর্ক সংকেত হিসেবে এই মহড়ার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছেছে। গত বছর কিম জং উনের রাশিয়া সফর দুই দেশের বন্ধন আরও মজবুত করেছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম। কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার একটি ভিডিওতে দেখা যায় রুশ ফেডারেশন কাউন্সিলের সদস্য এবং রাশিয়া উত্তর কোরিয়া মৈত্রী সংসদের সভাপতি পিয়ংইয়ং বিমানবন্দরে পৌঁছালে উত্তর কোরিয়ার পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। রাশিয়ার প্রতিনিধি দল আগামী 24 মে পর্যন্ত উত্তর কোরিয়ায় অবস্থান করবে। তবে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। একদিকে তীব্র গরমে পুড়ছে এশিয়ার প্রাণ প্রকৃতি, প্রতিনিয়তই হাঁসফাঁস করছে বাসিন্দারা। অন্যদিকে ভয়াবহ শিলাবৃষ্টি আর বন্যায় নাকাল ইউরোপ, যুক্তরাষ্ট্র। আবহাওয়ার এই বিরূপ আচরণের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বেড়েছে সূর্যের প্রখরতা, গরমে হাঁসফাঁস করছে মানুষ। গেল কয়েকদিন ধরে নয়াদিল্লিতে চলছে তীব্র দাবদাহ। এ অবস্থায় আগামী 5 দিনের জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এরই মধ্যে পরীক্ষার কারণে যেসব স্কুলে এখনো ছুটি হয়নি সেগুলো দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। এমন পরিস্থিতিতে সবাইকে পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমে পুড়ছে পাকিস্তানও। আগামী 23 মে থেকে শুরু করে 27 মে পর্যন্ত দেশটির পাঞ্জাব, সিন্ধু সহ বেশ কয়েকটি প্রদেশে মারাত্মক দাবদাহ অনুভূত হতে পারে বলে পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় আগামী এক সপ্তাহ পাঞ্জাবের সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে প্রদেশটির সরকার। আর সিন্ধুর বাসিন্দাদের দেয়া হয়েছে সাবধানতা অবলম্বনের সতর্কতা। বৈরী আবহাওয়ায় নাকাল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে ঘন্টায় 96 কিলোমিটার বেগে বয়ে যায় ঝোড়ো হাওয়া। এতে উপড়ে যায় গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন হাজার হাজার বাসিন্দা। বুধবার পর্যন্ত বজ্রপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেয় আবহাওয়া দফতর। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। রোববার দেশটির পেনাং রাজ্যে বৈধ পথে প্রবাসী আয় পাঠানো ও সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারণা সভায় এই আহ্বান জানান তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, দীর্ঘমেয়াদে এই স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি সহ পুরো দেশ উপকৃত হবে। স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহার সহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে বলে জানান তিনি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজম আনারের অবস্থান এখনও জানা যায়নি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহ পশ্চিমবঙ্গ পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস থেকেও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের এখনো পর্যন্ত সন্ধান পাননি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। কলকাতা পুলিশের দুজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা ইতিমধ্যেই কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। এমপির যে মোবাইল নাম্বারটি ভারতীয় মোবাইল এবং বাংলাদেশের যে মোবাইল সিম
সেই সিমটি এখন ইনঅ্যাক্টিভ বলে শো করছে এবং গোটা বিষয়টি একটি মিস্টিরিয়াস হিসেবে দেখছেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সংশ্লিষ্ট আধিকারিকরা। ভারতের জাতীয় নির্বাচন চলছে, এই নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের এক ধরনের ব্যস্ততা আছে, তার মধ্যেও তারা বিশেষ গুরুত্ব দিয়ে সবসময় আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ রেখেছেন। একই সঙ্গে দিল্লিতে যে বাংলাদেশ হাই কমিশন বা দূতাবাস আছে সেখানেও কিন্তু একজন নির্দিষ্ট ওখানকার একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বাংলাদেশের এই সাংসদের যে এখনো পর্যন্ত তার কোথায় গেছেন তার ব্যাপারে সন্ধান পাওয়ার জন্য কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব দায়িত্বশীল সূত্র থেকে যেটা জানা গেছে, 12 তারিখ স্থানীয় সময় বেলা 2:40 দর্শনা সীমান্ত দিয়ে এই ঝিনাইদহ 4 আসনের এমপি তিনি ভারতে প্রবেশ করেন এবং সেখান থেকে একটি গাড়িতে করে সোজা চলে আসেন কলকাতার অদূরে বরানগর থানার মন্ডলপাড়া লেনের 17/3 বাড়িতে। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। পার্লামেন্টে আস্থা ভোটে উতরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল। পুষ্পকমল দহল রাজনীতিতে প্রবেশের আগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। বিরোধীদের বিক্ষোভের মুখে আস্থা ভোটে অনুষ্ঠিত হয়। দেশটির পার্লামেন্টের স্পিকার বলছেন, মোট 275 সদস্যের পার্লামেন্ট দাহাল 157 ভোট পেয়ে জয়লাভ করেছে। এর আগে গত মার্চ মাসে সাবেক মাওবাদী বিদ্রোহী প্রধান পুষ্পকমল দহল বেশ কয়েকটি দলের সমর্থনে জোট মন্ত্রিসভা গঠন করে। দক্ষিণ আফ্রিকায় চলতি মাসে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালতে এই রায় দেন। রায় বলা হয়েছে 2021 সালে আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া 15 মাসের কারাদণ্ড হওয়ায় সাবেক এই প্রেসিডেন্টকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচন আগামী 29 মে। ভোটের আগে এমন রায় রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকে খেলার সম্ভাবনা নেই মেসি এবং ডি মারিয়ার। 3 ওভার এজ ফুটবলার হিসেবে ফ্রান্সের বিমান ধরতে যাচ্ছেন হুলিয়ান আলভারেজ, এমি মার্টিনেজ এবং ওতামেন্ডি। এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। এছাড়াও এনজো ফার্নান্দেজকে হ্যাভিয়ের মাসচেরানোর দলে দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ওভারএজ ক্যাটাগরিতে প্যারিস অলিম্পিকে খেলবেন মেসি, ডি মারিয়া। বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন চললেও এবার সত্যিকার অর্থেই তার সমাপ্তি হতে চলেছে, কারণ এরই মধ্যে 23 বছরের বেশি 3 ফুটবলারের নাম চূড়ান্ত করে ফেলেছে ফুটবল আর্জেন্টিনা। খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণা দেবে এএফএ। আর্জেন্টাইন গণমাধ্যমে খবর, ওভারএজ ক্যাটাগরিতে হাভিয়ের মাসচেরানোর প্রথম পছন্দ এমি মার্টিনেজ। লিয়ান্ড্রো ব্রে, ফাব্রিসিও ইয়াকোভিচ, রকো রিওসদের নিয়ে কনমেবল প্রি অলিম্পিক টুর্নামেন্টে রানার্স আপ হলেও কোচ প্যারিসের গোলবারে নিতে চান বিশ্বকাপ জয়ী তারকাকেই। ডিফেন্স লাইনেও অভিজ্ঞ সেনানি নিয়ে শক্তি বাড়াতে চায় আর্জেন্টিনা, আর তাই প্যারিস অলিম্পিকের দলে যুক্ত হচ্ছেন সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্ডি। কোপা আমেরিকার পর এই টুর্নামেন্ট বাড়তি চাপের হলেও তাকে বিবেচনায় রাখছে ম্যানেজমেন্ট। ফরওয়ার্ড নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই মাসচেরানোর স্টাফদের। প্রি অলিম্পিক টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে টপ স্কোরার হয়েছেন থিয়াগো আলামাদা। এই স্কোয়াডে আরও আছেন ক্লদিও এচিফেরির মতো উদীয়মান তারকা। তারপরও পারফেক্ট 9 চাই ম্যানেজমেন্ট। এই জায়গায় দলের সঙ্গে যোগ দেবেন ম্যান সিটি স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। হার্নিয়ার জন্য চলতি মৌসুম ভালো কাটেনি এনজো ফার্নান্দেসের। সম্প্রতি অপারেশন করে ফিট হওয়ার চেষ্টায় আছেন কাতার বিশ্বকাপের উদীয়মান তারকা। অলিম্পিক গেমসের জন্য তাকে বিবেচনায় রেখেছে ম্যানেজমেন্ট। বয়স 23 হলেও তিনি পড়ছেন না ওভারএজ ক্যাটাগরিতে। এই মিডফিল্ডারকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে এএফএ। হুলিয়ান আলভারেজ, এমি মার্তিনেজ এবং নিকোলাস ওতামেন্ডিকে আর্জেন্টিনা প্যারিস অলিম্পিকের জন্য বিবেচনায় রাখলেও ভাবতে হচ্ছে ক্লাবের ছাড়পত্র নিয়ে, কারণ ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এই 3 ফুটবলারকে ছাড়তে বাধ্য নয় তাদের ক্লাব। তবে এরই মধ্যে অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনায় সেরে নিয়েছেন এমি। কিন্তু আলভারেজ এবং ওতামেন্ডির বিষয়ে ম্যান সিটি এবং বেনফিকার অবস্থান এখনও পরিষ্কার নয়। এসএম ইকবাল, সময় সংবাদ। ইউরোপা লিগের ফাইনালকে কেন্দ্র করে আয়ারল্যান্ডের ডাবলিন এখন উৎসবের শহর। দামি শিরোপা নিয়ে উন্মাদনায় মেতেছেন তারা। মুঠোফোনে ছবি তুলে সংরক্ষণ করে রাখছেন সেই স্মৃতি। এদিকে বিদেশি দর্শকদের কথা বিবেচনা রেখে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। বিনামূল্যে করা হয়েছে চলাচল ব্যবস্থা।
ডাবলিন থেকে ইউরোপা লিগের এই ট্রফি খানা চলে যাবে জার্মানি নয়তো ইতালি। আইরিশদের জন্য রবে না তার কিছুই। তবে বায়ার লেভারকুসেন আর আতালান্তা যে ম্যাচটা উপহার দেবে তা রয়ে যাবে ইতিহাসের পাতায়। আর তাই এই ট্রফি ঘিরে ব্যাপক উন্মাদনা স্থানীয়দের। ঐতিহাসিক ডাবলিন ক্যাসেলেও লেগে থাকবে ইউরোপা লিগ ফাইনালের স্মৃতিচিহ্ন, কারণ ফ্যান ফেস্টিভ্যালের পুরোটাই হবে এখানে। ডাবলিন অ্যারেনায় জায়গা হবে 51,000 দর্শকের। তবে ধারণা করা হচ্ছে এই ম্যাচ ঘিরে স্টেডিয়ামের আশেপাশে সমাগম হবে লক্ষাধিক দর্শনার্থীর। শুধু স্থানীয় দর্শক নয়, প্রিয় দলকে সমর্থন যোগাতে ইতালি এবং জার্মানি থেকেও আয়ারল্যান্ডে হাজির হবেন উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত। আয়োজকরা ধারণা করছেন এই সংখ্যাটা কমপক্ষে হতে পারে 30,000। তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে ডাবলিন প্রশাসনের। শুধু দর্শক নয়, লেভারকুসেন আতালান্তা ম্যাচ নিয়ে হিসেব নিকেশে মেতেছেন বিশ্লেষকরাও। লিগের পারফরমেন্স সহ নানা পরিসংখ্যানে তাদের অধিকাংশের বাজি জার্মান ক্লাবের পক্ষে। তবে ম্যাচটা যে উপভোগ্য হবে তা মানছেন সবাই অকপটে। আপনি যখন লেভারকুসেনের ম্যাচ দেখবেন ছন্দ খুঁজে পাবেন, এটাই ওদের আসল সৌন্দর্য। এমনকি ওই দলটা যখন 10 জনের দলে পরিণত হয় তখনও ম্যাচ জিতে নেয়। তাদের মানসিকতা অসাধারণ। লেভারকুসেন একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলছে এবং যতক্ষণ পর্যন্ত সেটা অর্জন করতে পারছে না সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। আমার কাছে মনে হয় ইউরোপা লিগ নিয়েও ওদের একই পরিকল্পনা। I'm sure they will try to practice it until the end of the season. Grandes probabilidades de ganar la final porque আমার কাছে মনে হয় লেভারকুসেনের ইউরোপা লিগ জয়ের সম্ভাবনা বেশি। তারা দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছে, এজন্য ওদের আত্মবিশ্বাসটাও বেশি। যখন আপনি কোনো ম্যাচ না হেরে লিগ জয় করে ফেলবেন, আপনার আত্মবিশ্বাস আকাশচুম্বী হবে। লেভারকুসেনের ক্ষেত্রেও তাই হয়েছে। কিভাবে ফাইনাল জিততে হয় আমার মনে হয় তারা এটা শিখে গেছে। o sin perder un partido en la temporada vienes con un grado de confianza muy alto. এদিকে দর্শকের সুবিধার কথা মাথায় রেখে ডাবলিনে বিনামূল্যে চলাচলের সুবিধা রেখেছেন আয়োজকরা। বিমানবন্দর থেকে ম্যাচ ভেন্যু ও আশপাশের এলাকায় যাতায়াতের ক্ষেত্রে এই সুবিধা পাবেন বিদেশি দর্শক। এসএম ইকবাল, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ তানভীর। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।